রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নতুন বউ। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। সপ্তমী পূজার দিন বেলা 5টার সময় বসন্ত বলিল, আজ আমি এখনই বেরোচ্ছি, আপিসে কাজ বেশি পড়েছে, আজ আর সন্ধেবেলা আমি আসতে পারবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসবো। নির্মলা বলিল, ভেলা চাকরি হয়েছে বাপু? হ্যাঁ, পুজোর দিনটিরও ছুটি নেই। বসন্ত বলিল, ছুটি চুলোয় যাক, কাজের কারোর বেশি ভিড়। রেল, পোস্ট অফিস, খবরের কাগজের অফিস, যারা থিয়েটারে চাকরি করে তাদের পালে পার্বণে ছুটি তো নেই, বরং কাজ চতুর্গুণ বেড়ে যায়। স্বামী চলিয়া গেলে নির্মলা সুহাসিনীর নিকটে দুর্গাকে পাঠাইয়া একখানা উপন্যাস আনাইয়া তাহাই পড়িতে বসিল। অন্যদিন সন্ধ্যাবেলা সে গা ধুয়ে বস্ত্র পরিবর্তন করে। আজ আর সেসব কিছু করা তার আর চার হইল না। 6টার সময় সুহাসিনী আসিয়া বলিল, তোমার ঝির কাছে শুনলাম দাদাবাবু নাকি আজ সন্ধ্যাবেলা আর আসবেন না। হ্যাঁ, সে তো সেই 5টার সময় বেরিয়ে গেছে। এক কাজ করবে ভাই? কি? আমরা থিয়েটারে যাচ্ছি। আমার আর মার জন্যে উনি একটা বক্স নিয়েছিলেন। মা প্রথমে যাবেন বলেছিলেন, এখন আর যেতে চাচ্ছেন না। তুমি খুকিকে নিয়ে চলো না ভাই আমার সঙ্গে। নির্মলা বহি বন্ধ করিয়া বলিল, যাব, কিন্তু ওকে তো বলা হয়নি। তার জন্যে কি আর হয়েছে? তোমার উনি কোথায় বসবেন? উনি কখনো বক্সে বসেন না, বলেন মেয়েদের সঙ্গে বসতে আমার লজ্জা করে। চলো চলো, কাপড় চোপড় ছেড়ে নাও, খুকিকে দুধ টুধ খাওয়াও, ঠিক 7টার সময় বেরোতে হবে। কি বই হবে? কৃষ্ণকান্তের উইল, সেই ভ্রমর রোহিণী টোহিনী? হ্যাঁ, যেতে তো ইচ্ছা করছে খুবই। রামাকেও নিয়ে চলো, তুমি আমি একখানা গাড়িতে যাব। রামা কোচ বক্সে বসে যাবে এখন, উনি ট্রামে যাবেন বলেছেন। আচ্ছা, রামাকে জিজ্ঞাসা করি, বলিয়া নির্মলা তাহাকে ডাকিল। রামা আসিলে নির্মলা তাহাকে সুহাসিনীর প্রস্তাবের কথা জানাইয়া জিজ্ঞাসা করিল, তোমাদের জামাইবাবুকে কিছু জিজ্ঞাসা করা হয়নি? এভাবে গেলে কি তিনি শেষে রাগ করবেন না তো রামুদা? রামা বলিল, না, রাগ করবেন কেন? কোনো অমন্দ কাজ তো করতে হচ্ছে না। সুতরাং নির্মলা থিয়েটারে যাইবার নিমন্ত্রণ গ্রহণ করিয়া নিজ প্রসাদনে নিযুক্ত হইল। নির্মলা ও সুহাসিনী যখন তাহাদের নির্দিষ্ট বক্সে প্রবেশ করিল, তখন অভিনয় আরম্ভ হইয়া গিয়াছে। দুজনে বসিয়া নিবিষ্ট চিত্তে অভিনয় দেখিতে লাগিল। প্রথম অঙ্ক সমাপ্ত হইলে আলো জ্বলিয়া উঠিল। সোডা, লেমলেট, পান, সিগারেটওয়ালা মহা কোলাহল বাঁধাইয়া তুলিল। নির্মলা ও সুহাসিনী অন্যান্য বক্সের অধিকারিণী মহিলাগণের বসনভূষণের পরিপাট্য দেখিতে লাগিল। কোনো কোনো বক্সে মহিলাগণের সঙ্গে দুই একটি পুরুষও বসিয়া আছে। তারপর তাহারা নিম্নে দৃষ্টিপাত করিল। সুহাসিনী হঠাৎ বলিয়া উঠিল, হ্যাঁ ভাই, ওই খুকির বাবা নয়? নির্মলা বলিল, কোথায়? ওই যে একেবারে সামনের সিটে, গদি আটা বেঞ্চির মাঝখানে। নির্মলা সেই লোকটির পানে নিরীক্ষণ করিয়া বলিল, হ্যাঁ, তিনিই তো। তা এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন যে সন্ধ্যে থেকে অফিসে খুব কাজ। সুহাস বলিল, তা কিছু আশ্চর্য নয়। খবরের কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয় সমালোচনা লিখিতে হয় কি না? নইলে তারা বিজ্ঞাপন দেবে কেন? ওর অফিস থেকে আর কাউকে না পেয়ে আজ ওকেই পাঠিয়েছে বোধহয়। নির্মলা যেন সান্ত্বনা পাইয়া বলিল, তা হতে পারে বটে। খুকি এই সময় বায়না ধরিল, মা, আমি বাবার কাছে যাব। এখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছি নে, আমি বাবার কাছে বসবো। নির্মলা বলিল, কি করে যাবি? কোথা দিয়ে কোথা যেতে হয় তা কি তুই জানিস? শেষে হারিয়ে যাস যদি? উনি যদি আমাদের দেখতে পায় তাহলে নিশ্চয়ই এখানে আসবেন, তখন তুই সঙ্গে যাস। চোখাচোখি হইবার আশায় নির্মলা একদৃষ্টে সেদিকে তাকাইয়া রহিল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি উপরে চাহিল না। ক্রমে কনসার্ট থামিল, আলো নিভিল। দ্বিতীয় অঙ্ক আরম্ভ হইয়া গেল। দ্বিতীয় অঙ্ক শেষে আলো জ্বলিলে দেখা গেল নিম্নে সে আসন শূন্য, সেখানে কেহই নাই। ক্ষণকাল পরে নির্মলা দেখিল তাহার সম্মুখে বিপরীত দিকের বক্সে তাহার স্বামী প্রবেশ করিয়া দুইটি মহিলার সহিত কথা কইতেছেন। উভয় যুবতী, একজন স্থূলাঙ্গী, একজন কৃশকায়া। দুজনের মাঝখানে একটি 7-8 বৎসরের বালক বসিয়া আছে। দেখিয়া নির্মলা খুব বিস্মিত হইল।
সুহাসিনী মুখ টিপিয়া হাসিল। খুকি বলিল, ওই মা, বাবা ওইখানে এসেছে, আমি বাবার কাছে যাই। নির্মলা বলিল, যা গিয়ে ডেকে আয়। বালিকা চলিয়া গেলে নির্মলা সুহাসিনীকে জিজ্ঞাসা করিল, কে ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা করছেন কেন? সুহাস বলিল, তাও আর বুঝতে পারলে না নেকুড়াম? ওদের দুইটির মধ্যে একটি তোমার উপসতীন, ওরই অফিসে তো রোজ রাত্রিরে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হইয়া বসিয়া এক দৃষ্টে সেই বক্সের পানে চাহিয়া রহিল। তাহার যেন কান্না আসিতে লাগিল। অর্ধ মিনিট পরেই দেখিল স্বামী সেই বক্স হইতে বাহির হইয়া অদৃশ্য হইলেন। একটু পরেই খুকি ফিরিয়া আসিল। তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতেছে। নির্মলা ব্যস্তভাবে তাহাকে কোলের কাছে টানিয়া জিজ্ঞাসা করিল, কি খুকি, কি হয়েছে? খুকি ফুপাইতে ফুপাইতে বলিল, মা, বাবা বললে আমি তোর বাবা নই, বললে আমি তো তোকে চিনি নে বাছা, কার মেয়ে তুই, কোথায় থাকিস? বলিয়া সে অভিমানে কাঁদিতে লাগিল। নির্মলা বলিল, ওমা, সর্বরক্ষে, ছি ছি, রাম রাম, কাকে আমার স্বামী বলে মনে করেছিলাম। না রে খুকি, ও তিনি নন, ঠিক তার মতো দেখতে আর একজন, তুই তার বুকের কলচে। তোকে কি তিনি বলতে পারেন আমি তোর বাবা নই? সুহাস বলিল, তুমি কি বলছো ভাই, আমি বুঝতে পারছি নে। নির্মলা বলিল, কেন, তোমায় কি আমি বলিনি? বলিনি বোধ হয়। সেদিন যে তুমি আমায় বলেছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশনে যাচ্ছেন, তোমার বাবা দেখে এসেছেন, সে উনি নন। ঠিক ওর চেহারা এই কলকাতায় আর একজন লোক আছে, সে একখানা হলদে রঙের মোটর চড়ে বেড়ায়। ওর কত বন্ধু কত সময় তাকে দেখে উনি মনে করেছে উনি, সে কথা আমায় বলেছেন। সুহাস বলিল, বলো কি, খুব আশ্চর্য তো। এই সময় থিয়েটারের ঝিকে সেইখান দিয়া যাইতে দেখিয়া নির্মলা তাহাকে ডাকিয়া বলিল, ও ঝি, তুমি একবার গিয়ে দেখে এসো তো বাছা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কিনা, যদি থাকে তো জিজ্ঞাসা করো কার গাড়ি। আচ্ছা বলিয়া ঝি চলিয়া গেল। কিছুক্ষণ পরে আসিয়া বলিল, হলদে রঙের মোটর দাঁড়িয়ে আছে, বললে ভবানীপুরের হেমন্তবাবুর গাড়ি। নির্মলা সহাস্যে সুহাসিনীর প্রতি চাইয়া বলিল, শুনলে তো? কনসার্ট থামিল, আলো নিভিল, তৃতীয় অঙ্ক আরম্ভ হইল। পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি আসিলে নির্মলা জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত সবিস্ময়ে বলিল, থিয়েটারে? তুমি স্বপ্ন দেখছো নাকি? কাল সেই সন্ধ্যে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছবার অবকাশ পাইনি, আমি যাব থিয়েটার দেখতে? তুমি তো বেশ। নির্মলা তখন গত রাত্রির সমস্ত ঘটনা খুলিয়া বলিল। সুহাস প্রথমে কি সন্দেহ করিয়াছিল তাহা এবং ঝি পাঠাইয়া খবর লইবার কথাও বলিল। শুনিয়া বসন্ত বলিল, তুমিও তাহলে দেখেছ তাকে? কি সর্বনাশ! সে যদি তোমায় এসে বলতো চলো বাড়ি যাই, তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যেতে। নির্মলা বলিল, বোকা না বাপু, যাও। রোজ রোজ এক ঠাট্টা কি ভালো লাগে? দূর থেকে দেখেছি বলেই আমার ভুল হয়েছিল, কাছে এসে ডাকলে কি আর আমার ভুল হতো? বসন্ত হাসিয়া বলিল, আমার নিজের মেয়ে যখন চিনতে না পেরে তাকে বাবা বললে, আমার শ্বশুরের মেয়ে কি তফাৎ বুঝতে পারতো? নির্মলা বলিল, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর কখনো আমি তোমার সঙ্গে ভিন্ন এক পা বাইরে যাব না। পূজা অন্তে সুহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলিয়া গেল। এই নির্বান্ধব পুরীতে নির্মলা একটি সমবয়সী সহৃদয়া সখী পাইয়াছিল। তাহার অভাবে নির্মলার বড়ই কষ্ট হইতে লাগিল। কার্তিক মাসের মাঝামাঝি নির্মলার আর এক বিপদ উপস্থিত হইল। সন্ধ্যার পর যথারীতি বসন্ত অফিসে চলিয়া গেল, কিন্তু তার পরদিন নির্দিষ্ট সময় সে ফিরিয়া আসিল না। 10টা বাজিল, 11টা বাজিল, তথাপি স্বামী না আসায় নির্মলা বড়ই উৎকণ্ঠিত হইয়া পড়িল। রামাকে ডাকিয়া বলিল, রামুদা, তুমি একবার অফিস গিয়ে খবর নিয়ে এসো না, কি হলো, কেন এলেন না, কিছুই বুঝতে পারছি নে যে। রামা বলিল, কতদিন বলেছি, আমাকে কি জামাইবাবু তার অফিস চিনিয়ে দিয়েছেন যে যাব? নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, তাহলে কি হবে রামুদা? বাড়িওয়ালাকে বলি গে, তিনি বোধ হয় সে অফিস চেনেন, তাকে সঙ্গে করে নিয়ে যাই। তুমি যাও দাদা, শিগগির যাও। নির্মলা উৎকণ্ঠিতভাবে রামার আগমন প্রতীক্ষা করিতে লাগিল। হঠাৎ মাঝে দরজা খুলিয়া বাড়িওয়ালা বাবু স্ত্রী আসিয়া প্রবেশ করিয়া বলিলেন, হ্যাঁ বাছা, রামু বললে রোজ ছেলে নাকি বাড়ি আসেনি। হ্যাঁ মা, আমি বড় ভাবনায় পড়েছি, কি হবে মা?
ভয় কি, হয়তো কোনো কাজে আটকে পড়েছেন। তিনি বললেন, মেয়েকে জিজ্ঞাসা করো এসে জামাই কোন অফিসে চাকরি করেন, তাহলে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন। নির্মলা সরদনে বলিল, খবরের কাগজের অফিসে কাজ করেন। তা তো হলো, কিন্তু কোন খবরের কাগজের অফিসে? ইংরাজি খবরের কাগজ। কিন্তু সে কাগজের নাম কি? ইংরাজি খবরের কাগজ তো অমন কত বেরোয় কলকাতায়। তা জানি নে মা, ইংরেজি খবরের কাগজ তাই জানি। আচ্ছা, কর্তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। বলিয়া তিনি চলিয়া গেলেন। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বলিলেন, উনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলেন। বললেন, সমস্ত প্রধান প্রধান ইংরাজি খবরের কাগজের অফিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব। নির্মলা তখনও আহার করে নাই জানিয়া তিনি তাহাকে খাওয়াইবার জন্য পীড়াপিড়ি করিতে লাগিলেন। নির্মলা বলিল, না মা, তার খবর না পেলে আমি কিছুতেই খেতে পারবো না। আমার গলা দিয়ে অন্ন জল গলবে কেন? অবশেষে অনেক কষ্টে তিনি নির্মলাকে 1 গ্লাস শরবত পান করাইয়া গৃহে গেলেন। বেলা 1:30টার সময় বাড়িওয়ালা বাবু ফিরিয়া আসিলেন। তাহার স্ত্রী আসিয়া নির্মলাকে জানাইলেন, কলিকাতায় সমস্ত ইংরাজি দৈনিকের অফিসেই তিনি গিয়াছিলেন, কিন্তু বসন্ত কুমার বসু কেহ কোথাও চাকরি করে না। নির্মলা কাঁদিতে কাঁদিতে বলিল, আমার বাবাকে এখানে আসবার জন্য টেলিগ্রাফ করে দিতে বলো। নির্মলা পিতার ঠিকানা বলিয়া দিল। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হইল, তথাপি বসন্তের দেখা নাই, অথবা তাহার তরফ হইতে কোনো সংবাদ নাই। পিতাও আসিয়া পৌঁছাইলেন না। রাত্রি 11টার সময় দুয়ারের কড়ায় খটখট করিয়া আওয়াজ হইল। পিতা আসিয়াছেন মনে করিয়া নির্মলা নিজে ছুটিয়া গিয়া দ্বার খুলিয়া দিল। একটি 7-8 বৎসর বয়স্ক বালকের হাত ধরিয়া তার স্বামী দাঁড়াইয়া, তাহার চুল উস্কো খুস্কো, মুখ শুকাইয়া হাতখানি হইয়া গিয়াছে। সে ভগ্নস্বরে ডাকিল, নির্মল। সেই মুহূর্তে খোলা দরজার ভিতর দিয়া নির্মলার দৃষ্টিতে পড়িল হলদে রঙের বৃহৎ এক মোটর কার বাহির বারান্দার নিম্নে রাস্তার উপর দাঁড়াইয়া রইয়াছে। নির্মলা একটা অস্ফুট ভীতধ্বনি করিয়া 2-3 পথ পিছাইয়া গেল। ভয় নেই নির্মলা, তোমারই স্বামী আমি, অন্য কেউ নই। এইমাত্র নিমতলার ঘাট থেকে ফিরছি। সেই দিন থিয়েটারের বক্সে যে রোগা স্ত্রীলোকটিকে দেখেছিলে, সে সত্যিই তোমার সতীন, উপসতীন নয়। আমার প্রথমা স্ত্রী, তাকে পুড়িয়ে এলাম। এই ছেলেটিকেও সেদিন তুমি বক্সে দেখেছিলে। এই নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। বালক এই কথায় হাউমাউ করিয়া কাঁদিতে লাগিল। মুহূর্তে নির্মলা সমস্তই বুঝিতে পারিল। সে ছুটিয়া গিয়া খোকাকে কোলে তুলিয়া লইল। স্বামীর হাতখানি ধরিয়া বলিল, ভিতরে এসো। বসন্ত অথবা হেমন্ত, কারণ হেমন্তই এই দুর্ভাগ্যের আসল নাম। বলিল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলিয়া সে বাহির হইয়া বলিল, বিনোদ, গাড়ি নিয়ে আবার নিমতলায় যাও, ওদের সব বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি সেইখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এইখানেই রইলাম, কাল বেলা 9টার সময় গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়া তাড়াতাড়ি লেবু দিয়া চিনির শরবত করিয়া স্বামীকে ও খোকাকে পান করাইয়া বলিল, হ্যাঁ গা, 2টি ভাত চড়িয়ে দিই, ভাতে ভাত। হেমন্ত বলিল, আমি তো কিছুই খেতে পারবো না। খোকাও বোধহয় ভাত হতে হতে ঘুমিয়ে পড়বে। দুধ টুধ থাকে তো ওকে একটু দাও। আর সারাদিন বোধহয় তোমরা খাওনি। না, খাওয়া হয়নি। কদিন থেকে খোকার মা অসুখে পড়েছিলেন। কাল রাত 10টার সময় ভবানীপুরের বাড়ি গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত খারাপ। জীবনের আশা ডাক্তারেরা ছেড়েই দিয়েছে। সেই তখন থেকে আজ বেলা 3টে অবধি জমে মানুষে যুদ্ধ। 3টের সময় সব শেষ হয়ে গেল। জোগাড় যন্তর করে বেরোতে বেরোতে সন্ধে হলো। আমি না আসাতে তুমি কত ভাবছো তা মাঝে মাঝে মনে পড়েছে বটে, কিন্তু কাউকে দিয়ে একটা খবর যে পাঠাবো তোমাকে, তা পেরে উঠলাম না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? নির্মলা বলিল, দুপুরবেলায় শরবত খেয়েছি। হেমন্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তা আগেই জানি। আচ্ছা, দাও 2টো ভাত চড়িয়ে, দুজনেই খাবো এখন। খুকি কোথা? সে উপরে ঘুমোচ্ছে। তুমি উপরে চলো। আচ্ছা, তাই চলো। দ্বিতলে গিয়া নির্মলা খোকাকে কোলে করিয়া সোফার ওপর বসিয়া তাহাকে দুধ ও সন্দেশ খাওয়াইতে লাগিল। হেমন্ত খাটের ওপর বসিয়া ঘুমন্ত খুকিকে কোলে তুলিয়া লইয়া তাহার মুখে চুমু খাইতে খাইতে বলিতে লাগিল, মা, আমায় বাবা বললে যে, আমি তোর বাবা নই। এই বলে বাছা আমার সেদিন কেঁদেছিল। আমি তোর বাবা নই বলতে আমার বুকটা ফেটে গিয়েছিল রে, তাই কি তুই জানিস? বলিয়া হেমন্ত ঘুমন্ত মেয়েকে বুকে চাপিয়া ধরিল।
পরদিন বেলা 10টার ট্রেনে দত্তমহাশয় আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত ব্যাপার শুনিয়া তিনি কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন। প্রথমটা জামাতার ওপর মনে মনে তাহার খুব রাগ হইল, কিন্তু শেষে যখন শুনিলেন সম্প্রতি ইংলিশম্যানে চাকরি করার কথাটা কল্পিত হইলেও প্রথমে কথিত দালালি ব্যবসাটা খাঁটি সত্য। সে ব্যবসা বিশেষ জাঁকালো রকমের, এবং সে ব্যবসা হইতে বাবাজিও বৎসরে লক্ষাধিক টাকা উপার্জন করিয়া থাকেন। তখন তাহার সমস্ত রাগ জল হইয়া গেল। পরদিন দত্ত মহাশয় জামাতাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাবাজি, প্রথম যখন তোমার সঙ্গে আমার দেখা তখন তুমি পরিচয়টি গোপন করেছিলে কেন? হেমন্ত বলিল, আজ্ঞে না, নির্মলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে গঙ্গার ঘাটে আপনি যখন পালকি এনেছিলেন আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন। আমি তখন আমার প্রকৃত নামই বলেছিলাম, হেমন্ত কুমার বসু। বাড়ি নিয়ে গিয়ে আপনি আমায় বসন্ত বসন্ত বলে ডাকতে লাগলেন। আমি প্রতিবাদ করিনি, কারণ তা করার কোনো দরকার মনে করিনি। গরিব সেজেছিলে কেন? আজ্ঞে কুলীন কায়েতের ছেলে, 30 বছর বয়স হয়েছে, গরিব না সাজলে ততদিন পর্যন্ত আইবুড়ো থাকার কৈফিয়ত কি দিই? আর প্রকৃত কথা জানলে আপনি কি আর সতীনের উপর মেয়ে দিতেন? নির্মলা এক দীর্ঘ পত্রে সুহাসিনীকে সমস্ত ব্যাপার জানাইল। শেষে লিখিল, তুমি যাহা অনুমান করিয়াছিলে তাহাই সত্য হইয়া দাঁড়াইল। উনি রাত্রে চাকরি করিতে যাইতেন না, আমাকে বোকা বুঝাইয়া হাওয়া খাইতে যাইতেন বটে, তবে সৌভাগ্যের বিষয় যে উহা বিশুদ্ধ বায়ু, দূষিত হাওয়া নহে। পরলোকগতা পত্নীর সাধ্যক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্মলাকে হেমন্ত এই বাড়িতেই রাখিল। তাহার পর একটা ভালো দিন দেখিয়া হেমন্তর জননী তাহার নতুন বউকে আনাইয়া বরণ করিয়া ঘরে তুলিলেন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।